This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি ঢোকাদের সীমান্তে লাগাতার উস্কানি ইউনূস বাহিনীর বড় খবর ভারত বাংলাদেশ সীমান্তে এখনো টান টেনশন। বর্ডার গার্ড বাংলাদেশের সক্রিয় মদতে জঙ্গি অনুপ্রবেশ, বড় খবর এই মুহূর্তে। বর্ডার গার্ড বাংলাদেশের সক্রিয় মদতে জঙ্গি অনুপ্রবেশ। আজ সকালেই বাংলাদেশ থেকে ঢুকেছে ছজন জঙ্গি, দাবি মালদার সুখদেবপুরের বাসিন্দাদের। বড় খবর, আজকে সকালেই নাকি বাংলাদেশ থেকে ঢুকেছে ছজন জঙ্গি সৈনিকা, এমনটাই দাবি করছেন মালদার সুখদেবপুরের বাসিন্দারা। জঙ্গি ঢোকাতে সীমান্তে লাগাতার উস্কানি দিয়ে চলেছে ইউনূস প্রশাসন। কখনো বিএসএফ এর রাইফেল ধরে টানাটানি করা হচ্ছে, কখনো মালদা নদিয়া বিভিন্ন জায়গায় কাটার চেষ্টা করছে। আর এবারে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো ভারত বাংলাদেশ সীমান্তে এখনো পর্যন্ত টান টেনশন। বর্ডার গার্ড বাংলাদেশের সক্রিয় মদতে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে। আজ সকালেই ঢুকেছে বাংলাদেশ থেকে 6 জঙ্গি। আমি বলছি যে আজকে জঙ্গি 6 জন আমাদের সকালবেলা পার হয়েছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসছে। 6 জন আজকে তাজা খবর 4টার দিকে, কিন্তু আমরা তাড়া করেছিলাম বিএসএফ এর সঙ্গে একসঙ্গে, তো ধরতে পারেনি। তো এইভাবে জঙ্গিরা যাচ্ছে, ওই জন্য আমরা তার ভাড়া করতে চাই। মানে জঙ্গি কি ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ, ঢুকিয়ে দিচ্ছে। কে? বিজেপি আর ইউনিট সরকারের ওদের তরফ থেকে পুরো পাওয়ার দেওয়া আছে বিজেপিকে। হ্যাঁ, আর ওরা কি করছে? জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। তারপরে 2 নম্বরের টাকা, এই 2 নম্বরের টাকা, জাল টাকা পাস করাচ্ছে আর আমাদের ভারতে ছড়িয়ে দিচ্ছে। ওরা এখানে এসে ঢুকে যাচ্ছে, লুটপাট করছে, সেই জন্য আমরা ভয়ে কোচিং স্কুল যেতে পারছি না। মানে কি লুটপাট করে? গরু যাই, গাছ কেটে নিয়ে চলে যাই। গরু তুলে নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, গাছ কেটে নিয়ে চলে যাই। আমাদের গরু নিয়ে যায়, গাছও কাটে, ও হামলাও চালায়। লুটপাট করে। আর এরপরে বিএসএফ গ্রামবাসীদের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে যায় জঙ্গিরা। সীমান্তে মাটি কেটে বাংকার বানাচ্ছে বিজিবি। সুখদেবপুরের সীমান্তে অজস্র সদ্য খোঁড়া মাটির ঢিপি। বড় খবর এই মুহূর্তে ব্রেক করছি আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে আমাদের সহকর্মী রয়েছেন সিজার, রয়েছেন বাইরে থেকে আমাদের সহকর্মী শুভতোষ, এবং রয়েছেন বিশিষ্ট অতিথি কর্নেল দীপ্তাংশু চৌধুরী। প্রত্যেকেই স্বাগত। শুভতোষের কাছে একটু যাই। শুভতোষ, তাহলে কি প্রশ্ন উঠবে না, এই জন্যই সুখদেবপুরে যেদিনকে বিএসএফ কাঁটাতার দিচ্ছিল বিজিবির গাতো দেওয়া হচ্ছিল? একদমই তাই শুভজিৎ। কারণ হচ্ছে যে তারা চাইছে না যে এই এলাকাটাতে প্রায় 1.5 কিলোমিটার এলাকা এখানে ফাঁকা পড়ে রয়েছে, কাঁটাতার লাগাতে বাধা তারা ঠিক এই কারণেই দিচ্ছে। কারণ অবাধ গতিবিধি, যে কোনো মুহূর্তে তারা যখন তখন এসে তারা ঢুকে যাচ্ছে। এবং তুমি যদি দেখো সন্ধ্যের পর থেকে সেখানে তার উল্টো দিকে যেখানে জমায়েত হয়ে যাচ্ছে, একেবারে বিকেল 5টার পর থেকে তারা জমায়েত হচ্ছে। প্রচুর মানুষ, প্রচুর বাংলাদেশি, এবং তাদের মধ্যে অভিযোগ উঠছে রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং বাংলাদেশি বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর যারা সদস্য তারাও সেখানে হাজির, এবং তাদের মদতেই সেখানে তারাই কিন্তু গর্ত খুঁড়ছে বাংকার করার জন্য। বিজিবির সাথে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে তারা বাংকার খুঁড়ছে, মানে মাটি খুঁড়ছে, মাটির ঢিবি বানাচ্ছে, এবং সেখানে গিয়ে তারা যাতে বাংকার তৈরি করতে পারে বিজিবি তার ব্যবস্থা করে দিচ্ছে, এবং হাতে হাত মিলিয়ে কাজ করছে। শুধু তাই নয়, যখন তখন তারা ঢুকে যাচ্ছে। বিশেষ করে এই সময় শীতকাল, ডিসেম্বরটা তো খুব এমনিতেই চোরা পাচারকারীদের একেবারে সুবর্ণ সুযোগ থাকে। এই ফলে এই জায়গাটা যেহেতু ফেন্সিং নেই, দীর্ঘ রাস্তা, এবং সেখান দিয়ে নিয়মিতভাবে তাদের যাতে অবাধ গতিবিধি বহাল থাকে সে কারণেই। এবং যেটা জানা যাচ্ছে 6 জন তারা ঢুকে পড়ে সেখানে সুখদেবপুর যে উচ্চ বিদ্যালয় আছে, সুখদেবপুর হাই স্কুল, সেখানে তারা কিন্তু ঢুকে লুকিয়ে থাকার একটা চেষ্টা করে, এবং তারপরে গ্রামবাসীদের নজরে পড়ে, তারা করে। তারপরে বিএসএফ তারা করে, বিএসএফ এর তারা খেয়ে তারা প্রথমে ভুট্টার খেতে লুকোয়, তারপর সেখান থেকে আবার তারা পালিয়ে গিয়ে তারা ওপারে যায়, ওপারে গিয়ে সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে সেখানে গিয়ে লুকিয়ে পড়ে, এবং সেখান থেকে বারবার এইরকমভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে। শুধু প্ররোচনা দেওয়া হচ্ছে এটা বললে ভুল করা হবে, রীতিমতো তাদেরকে পুশ করানো হচ্ছে, এবং তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কিভাবে কোন পথে তারা ঢুকে পড়বে এখানে। যেহেতু মালদার সুখদেবপুরটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যন্ত এলাকা, মানুষের নজরের বাইরে অনেকটা, এবং এই গ্রামটা মূলত তারা, এবং যেহেতু দীর্ঘ রাস্তা, ফেন্সিং নেই, সে কারণে এই পথটাকে তারা এর আগে বরাবর ব্যবহার করে এসেছে। এবং
বৈষ্ণবনগর এলাকা, বৈষ্ণবনগরের পাশেই রয়েছে মুর্শিদাবাদ, ফলে মালদা মুর্শিদাবাদের এই পোর্শনটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ এলাকা। বরাবরই মালদাকে তারা করিডোর হিসেবে ব্যবহার করে এসছে জঙ্গিরা, এবং এই রাস্তা ধরে এর আগেও বহুবার হয়েছে, এবং সে কারণেই কিন্তু গত 1 বছরের বেশি সময় আগে থেকেই বিএসএফ দ্রুততার সঙ্গে তৎপর হয়ে এখানে ফেন্সিং লাগানোর ব্যবস্থাটা করেছিল, এবং যখনই তারা এই ফেন্সিং এর ব্যবস্থা করতে যায়, পিলারও কয়েকটা লাগিয়ে দেয়, তারপরেই কিন্তু বিজিবি বাধা দিতে শুরু করে। আচ্ছা, নজর থাকবে, সঙ্গে থাকো সুবোধ, সঙ্গে থাকো। শুভজিৎ, আমাদের অপর প্রতিনিধি সিজার মন্ডলের কাছে একটু যাওয়া যাক। সিজার লাগাতার এই বিটটা করে, সিজারের কাছে আরো ডিটেইল ইনফরমেশন থাকবে। সিজার, একটা বিষয় বলো, বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের কাজটা তো সীমান্ত রক্ষা করা, কখনো বর্ডার গার্ডের এই ভূমিকা হতে পারে যে তারা মদদ দিচ্ছে জঙ্গি অনুপ্রবেশে? দেখো, দুটো বিষয় একটা মাথায় রাখতে হবে। আজকে যে সীমান্ত নিয়ে, মালদার যে সীমান্ত নিয়ে এই টেনশনের চেহারাটা ধরা পড়ছে, সেই সুখদেবপুর সীমান্তর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জ এলাকা। এই চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকা বারবার সংবাদ শিরোনামে এসছে। সেখানে কিন্তু একাধিক জঙ্গি যে সংগঠন, তাদের বারবারন্ত রয়েছে, এবং এর আগেও বিভিন্ন সময়ে সেখান থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, এবং গোয়েন্দারা বারবার বলছেন যে এই সীমান্তটা সবসময় অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন চোরাপাচারের ক্ষেত্রেও জাল নোটের অন্যতম করিডোর হিসেবে মালদা পরিচিত, এবং সেই মালদার মধ্যে এই সীমান্তটা কিন্তু শিবগঞ্জের দিক থেকে বিভিন্ন সময় এখানে চোরাপাচার, সেটা জাল নোট হোক, ফেন্সিডিল হোক, অর্থাৎ সামগ্রিকভাবে দুষ্কৃতি কার্যকলাপের ক্ষেত্রে এই সীমান্তটা অত্যন্ত ব্যবহার করা হয়েছে এর আগে বিভিন্ন সময়। এবং 5ই আগস্ট পরবর্তী সময় যখন সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তরফ থেকে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার ঘটনা ঘটছে, সেখানে বিজিবি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে একাধিক সীমান্তে। সেটা আমরা কোচবিহার সীমান্তেও দেখেছি, আমরা নদিয়া সীমান্তেও দেখেছি, এবং মালদার এই বর্ডারটায় যদি কাঁটাতারের বেড়া দেওয়া হয়, তাহলে সামগ্রিকভাবে সেখানে যে পরিকল্পনা রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন বা বিভিন্ন মৌলবাদী সংগঠনের, তাদের পরিকল্পনা বাধা পাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সেই কারণেই কোথাও সামগ্রিকভাবে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে যে উত্তেজনাটা, সেটা বাড়ানো হচ্ছে, এবং তারা কোথাও মদত দিচ্ছে, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কারণ একটা অনুকূল, এই বন্ধুত্বপূর্ণ দুটো রাষ্ট্র, তাদের সীমান্তে যে ধরনের পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ কিন্তু ক্রমশ বদলাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শত্রু রাষ্ট্র বা পাকিস্তানের মতো সেখানে যেমন সীমান্তে যে টেনশনটা তৈরি হয়, সেখানে যতটা নজরদারি এবং সেখানে যতটা প্রতিকূল একটা পরিস্থিতির ছবি আমরা দেখতে পাই, সেই একই ছবি আমরা এইখানেও দেখতে পাচ্ছি। আপাতত তুমি সঙ্গে থাকো সিজার। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, চয়নিকা আর আমি রয়েছি স্টুডিও থেকে, আমাদের সহকর্মী সিজার রয়েছে নিউজ রুম থেকে, বাইরে থেকে রয়েছে সুবোধ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, দেখুন আপনাদের দেখলে আমজনতার মাথা নত হয়ে আসে, মানে আমরা যারা ভারতীয় আমরা সেভাবেই স্যালুট করি আমাদের সেনাদের, কিন্তু পার্শ্ববর্তী দুটো দেশ দেখুন, পাকিস্তান সেখানে মাঝে মধ্যে সেনা বিদ্রোহ করে উঠলো কটক যায়, আর বাংলাদেশে ছেড়ে দিন, সেখানে 2009-এ 57 জন সেনাকর্তাকে হত্যা করেছিল বিডিআরের একটা অংশ, যেটা পিলখানা হত্যা কাণ্ড বলে আমরা ইতিহাসে পড়েছি। এখন পুরো বিষয়টা দেখে আপনার কি মনে হচ্ছে? দুটো জিনিস একটু বলবো। এক, বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি সংবাদ মাধ্যমকে সেদেশের সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছে নেই, কিন্তু বিজিবি লাগাতার এখানে একটা উস্কানি দিয়ে যাচ্ছে। দেখুন, বাংলাদেশে 5ই আগস্টের পর আমরা যেটা জানতাম যে ভারত বাংলাদেশ একটা বন্ধুত্ব, দুটি দেশ, এবং বিভিন্ন আমাদের আদান প্রদান আছে, বিশেষ করে পশ্চিম বাংলায় কাঁটাতারের এই দিকে অথবা বাংলাদেশের দিকে মানুষ যারা বসবাস করে, যেখানে জনসংখ্যা দেখবেন দুদিকে কাঁটাতারের দুই পাশেই মোর অর লেস সেম, মানে কারোর নিজেদের আত্মীয়রা থাকে, ওই দিকের আত্মীয়রা আমাদের দিকে থাকে। এই খান থেকে যদি আমরা দেখি যে এই পরিবেশ এই মুহূর্তে আপনারা দেখাচ্ছেন, আমার মনে হয় এইটাকে যদি এই সময় আমরা যদি না কাটতে শুরু করি, এইটা একটা ভয়াবহের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বারবার আমি আপনাদের টিভি চ্যানেল TV9 বাংলা আগেও বলেছি, 1989 সালের কাশ্মীরের কথা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে, যে ওখানে একইভাবে যে শান্ত কাশ্মীর, যে প্যারাডাইস অন হেভেন যেটা কাশ্মীরকে বলা হয়, কিরম ভাবে 1989-এর পর ওইটাকে চেঞ্জ হয়ে গেল। প্রথমে ঠিক একইভাবে আজকে যা
পশ্চিমবাংলা এবং বাংলাদেশের বর্ডার অথবা পুরোই 4000 কিলোমিটারের সেভেন সিস্টার্স আর পশ্চিমবাংলায় যেসব ঘটনা আমরা দেখছি, একই ঘটনা সেই সময় জম্মু কাশ্মীরেও আমরা দেখেছিলাম। কিন্তু বিশেষ করে কেন্দ্রের সরকার যখন ছিল অথবা তারপরে তারা সেইভাবে ইম্পেটাস আর ইম্পর্টেন্স দেয়নি। আজকেও একইভাবে এটা আমরা শুধু বিএসএফ আর বিজিবির বাংলাদেশ গার্ডসের ওপর ছেড়ে দিলে চলবে না, এটা দুটো রাষ্ট্রের ব্যাপার। আমার মনে হয় স্বরাষ্ট্র মন্ত্রক এটাকে আরো দৃঢ়ভাবে দেখা উচিত, বিশেষ করে পশ্চিম বাংলায়। আপনারা বারবার দেখাচ্ছেন, আমরা বারবার বলছি, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং আপনি যেটা বারবার বলছেন যে বাংকার তৈরি হচ্ছে, এটা ফাসাড হয় অনেক সময়, যে সামনে দেখাচ্ছে পুরো দৃষ্টিকোণ আমরা মালদার দিকে করে দেব, কিন্তু আসল ঘটনা কিন্তু জলপথ দিয়ে হতে পারে, যেটা দক্ষিণ 24 পরগনার বিশাল জলপথ খোলা এবং বিএসএফ এর সীমিত ওখানে শক্তি, কারণ ওদের সেইভাবে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম নেই যেটা থাকা দরকার। আপনি যেটা বলেন, যদি আমি গ্রামবাসীদের কথা সত্যি মেনে নিই, 6 জন অনুপ্রবেশকারী সকালে ঢুকেছিল মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু বিএসএফ তাদের ইন্টারসেপ্ট করতে পারলো না। তার মানে আমাকে এখানে মনে রাখতে হবে যে আমার বর্ডার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড সিস্টেম আরো স্ট্রং করা উচিত, যেমন হিউম্যান ইন্টেলিজেন্স দরকার। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন, আসবো আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। এদিকে সুকান্ত মজুমদার এই গোটা ঘটনায় কি বলছেন? তিনি বলছেন কিছু বাংলাদেশি দুষ্কৃতী এসেছিল ঠিকই, তবে প্রত্যেককে সতর্ক আছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিএসএফ অতন্ত্র প্রহরী, চিন্তার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পেলে আরো ফলপ্রসূ হবে গোটা বিষয়টি। প্রত্যেকেই সতর্ক আছে। বিএসএফ এর বিভিন্ন অফিসারদের সাথে নিয়মিত হোম মন্ত্রণালয়ের মিটিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কিছু বাংলাদেশি দুষ্কৃতী এসেছিল, আমরা খবর পেয়েছি, এটা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারা ফেন্সিডিল এবং এই ধরনের কিছু পাচারের চেষ্টা করছিল, তারাও ধরা পড়েছে। বিএসএফ আগেও যেমন অতন্দ্র প্রহরী ছিল, একটা মাছিও গলতে দিত না তাদের জ্ঞাতার্থে, ঠিক সেইভাবে এখনও আরও বেশি প্রোঅ্যাক্টিভ বিএসএফ, এবং বিএসএফ ভারত বিরোধী কোনো শক্তিকে ভারতবর্ষের ভেতরে ঢুকতে দেবে না। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাই। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পেলে পরে এই কাজকে ভারত সরকার আরও অনেক ফলপ্রসূ করতে পারবে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন। শুভজিৎ, আমরা আরো একবার শুভতোষের কাছে যাই, সেখানকার ছবিটা আরো একবার বোঝার চেষ্টা করি। শুভতোষ, একটা বিষয় বলো, মালদার কোন কোন জায়গাগুলো এখনো পর্যন্ত অরক্ষিত? তার কারণ বিজেপি যদি সত্যি এই ধরনের জঙ্গি সন্ত্রাসকে মদত দেয়, তাহলে কাঁটাতার নেই যায় যে জায়গাগুলো, সেইখানেই মদত দেওয়া সম্ভব। কাঁটাতার রয়েছে বা বিএসএফ এর অতন্ত্র প্রহরী যেখানে বিএসএফ বা টহল চলছে সেখানে এটা সম্ভব না। তো এরকম কোন কোন জায়গা এখনো পর্যন্ত স্পট করা গেছে যেখানে আগামী দিনে আবার একটা থ্রেট হতে পারে? দেখো, মূলত যেগুলো অনুপ্রবেশ যে সমস্ত এলাকা থেকে হয়, তার মধ্যে এই বৈষ্ণবনগর একটা আছে। মালদার বৈষ্ণবনগরের একটা বিরাট অংশ, এবং যেহেতু এখানে বৈষ্ণবনগর থেকে তারা ঢুকে পড়ে, এবং এই সুখদেবপুরে যেহেতু দীর্ঘ রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার মানে সীমান্ত এলাকা, সেখানে কোনো ফেন্সিং নেই, ফলে সেটা সবথেকে বড় সুযোগ অনুপ্রবেশকারীদের পক্ষে। প্লাস এখান থেকে বৈষ্ণবনগর হয়ে গঙ্গা পেরিয়ে খুব সহজেই বিহার, ঝাড়খণ্ডে চলে যাওয়া যাচ্ছে, সেটাও একটা বড় সুযোগ। মানে বৈষ্ণবনগর থেকে এসে মালদায় ঢুকে সেখান থেকে বিভিন্ন অন্য রাজ্যে খুব সহজে চলে যায়। এছাড়া তোমাকে বলি, যেটা আরও গুরুত্বপূর্ণ, জলপথ রয়েছে মালদার হবিবপুর সীমান্ত এলাকায়, এবং সেখানে তার আশেপাশে খুব জঙ্গলাকীর্ণ জায়গা রয়েছে, এবং সেখানে কয়েকটি পয়েন্ট রয়েছে যেখানে নিয়মিতভাবে চোরা কারবার হয়। হবিবপুর সীমান্ত এবং ওল্ড মালদার লাগোয়া কিছু সীমান্ত এলাকা রয়েছে, সেখানটাতে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি, টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছে, চয়নিকা রয়েছে আমার সঙ্গে। আমরা যে খবরটা ব্রেক করলাম, বেশ কয়েকদিন ধরেই তো আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় বিজিবির তরফ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। মালদার সুখদেবপুরের যে খবরটা আমরা আজকে পেয়েছি, সেখান থেকে নাকি একটা বাংকার তৈরি করে 6 জন জঙ্গিকে ঢোকানোর চেষ্টা হয়েছিল, তারা চলে এসেছিল, কিন্তু গ্রামবাসীদের তাড়াকে, বিএসএফ এর তাড়াকে জঙ্গিরা পালিয়ে যায়। তাহলে প্রশ্ন উঠছে, এই কারণেই কি এই সুখদেবপুরে কদিন ধরে অশান্তি পাকানোর চেষ্টা করছিল বিজেপি?
দেখুন, এরকম অনেক সুখদেবপুর আগামী 7-10 দিনে দেখতে পারবেন 20 তারিখ অব্দি, যেটা আমরা বলেছি বারবার। কারণ ডোনাল্ড ট্রাম্প 20 তারিখ শপথ নেওয়ার পরে আমাদের এই ভূখণ্ডেও জিওপলিটিক্সে অনেক পরিবর্তন আসতে চলেছে। তার জন্য তার আগে এখন এরা মরিয়া হয়ে গেছে বিভিন্ন রকম ভাবে ঝামেলা সৃষ্টি করার জন্য। এটা খুব ক্লিয়ার। এটা যেরকম ভাবে সুখদেবপুরের গ্রামবাসীরা লড়ে যাচ্ছে, এই লড়াইটা বাংলাতে সবাইকে লড়তে হওয়া উচিত। এখন লড়াটা দরকার। আমি আরেকটা কথা বলবো, বিএসএফ কে এখন অনেক সংযম দেখানো হয়েছে। এইবার যদি ভারতের ভূখণ্ডে প্রবেশ করে, সে জঙ্গি হোক, চোরাচালানকারী হোক, অবৈধ অনুপ্রবেশকারী, বিএসএফ শুড স্টার্ট শুটিং। কিছু লোককে মাটিতে না ফেললে এই চোরাচালানকারীরা আমাদের সংযমকে দুর্বলতা ভাববে। আমার মনে হয় বিএসএফ এর এবার কিছু লোককে গুলি করা উচিত, যারা ভারতের ভূখণ্ডে ঢুকে পড়বে, পা দেবে। পা দেওয়ার চেষ্টা করছে নয়, পা দেওয়ার পরে শুট দেন, অ্যারেস্ট করার দরকার নেই। দীপাঞ্জন বাবু, এর আগে বিভিন্ন সময় আমরা এমনটাও শুনেছি যে পাকিস্তানের সেনাবাহিনীর মদতে ঠিক পাক ভূখণ্ডেই, মানে আমাদের ওপারটাতেই, ওইখানে রীতিমতন জঙ্গিদের রাখা হতো এবং সুড়ঙ্গ খুঁড়ে বা অন্য কোনো পথে এদেশে ঢোকানোর চেষ্টা করতো পাক সেনা। আজকে পাকিস্তানের সঙ্গে শোনা যাচ্ছে বাংলাদেশের একটা সখ্যতা বেড়েছে, বাণিজ্যিক সখ্যতা বেড়েছে। তাহলে কি এই সব ক্ষেত্রেও পাকিস্তান যেটা করতো বাংলাদেশ সেটাই করার চেষ্টা করছে? নিশ্চয়ই সেটাই করছে, কিন্তু এটাও দেখবেন যে আমাদের জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তান বা ভারত পাক অধিকৃত কাশ্মীরে ঠিক এইভাবেই লঞ্চ প্যাড গুলো থেকে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোর চেষ্টা করা হয় এবং আমাদের রাষ্ট্রীয় রাইফেলস বা জম্মু কাশ্মীর পুলিশ তখনই তাদের যাকে দেখতে পায় তখনই তাদের 72 হুড়িপড়ির কাছে পৌঁছে দেয়, শুট দেম অল। সুতরাং এই মেসেজটা এবার পূর্ব প্রান্তেও শুরু করতে হবে। ভারতের মাটিতে ঢুকলে এবার শুট করা শুরু করতে হবে, যেরকম আমরা জম্মু কাশ্মীরে করেছি। অনুপ্রবেশটা অনেকাংশে কমে গেছে। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন বাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একবার চলে যাই সিজার মন্ডলের কাছে। সিজার, একটা বিষয় বলো, দীপাঞ্জন চক্রবর্তীর কথার রেশ টেনে তোমার থেকে জানতে চাইবো, এতদিন ধরে যা যা ঘটছে, বিগত 2 মাস 3 মাস ধরে বিএসএফ কিন্তু যথেষ্ট সংযম দেখিয়েছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিয়েছে, তারা বিজেপির সঙ্গে মিটিং করেছে, কিন্তু তারপরেও বিজেপির উস্কানি থামছে না বা বাংলাদেশ প্রশাসনের উস্কানি থামছে না। এই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ কে এবার কি একটু কড়া পদক্ষেপ নিতে হবে বলে মনে হয়? দেখো, অবশ্যই কড়া প্রহরার ভূমিকা তারা পালন করছেন, কিন্তু আমরা জানি যে কয়েক মাস আগ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই কারণেই বিএসএফকে সংযমী হওয়ার নির্দেশ দীর্ঘদিন ধরে বিএসএফ সংযমী হয়ে রয়েছে এবং সেই কারণেই আমরা জানি যে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ কিন্তু লেথাল আর্মস তারা ব্যবহার করে না। তারা পেলেট গান ব্যবহার করে চোরাকারদের রোখার জন্য, কিন্তু লেথাল আর্মস যেটা আমরা পাঞ্জাব বা জম্মু কাশ্মীর সেক্টরে পাকিস্তান সীমান্তে দেখতে পাই, সেই ধরনের অস্ত্র তারা ব্যবহার করে না এই সংযম রক্ষা করবার জন্যই। এবার তার পরবর্তীতে এই যে পরিস্থিতির যে পরিবর্তন হচ্ছে, উল্টো দিকে প্রতিকূল পরিস্থিতি তৈরি যেভাবে হচ্ছে এবং সেটা মাউন্ট করছে যেভাবে, সেই উস্কানি বাড়ছে, পরবর্তীতে ভারত সরকারকে সেই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বিএসএফ এর প্রহরী বা ডিফেন্সিভ ভূমিকা পালন করা ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই, কারণ বিএসএফ সেখানে আগ্রাসী ভূমিকা নিতে পারবে না। পরবর্তীতে যে পরিবর্তন যদি হয়, নীতিগত পরিবর্তন হলে সেক্ষেত্রে কিন্তু বিএসএফ অনেক বেশি আগ্রাসী হতে পারবে এবং সেই সামর্থ্য সেই বাহিনীর আছে বলেই দাবি করছেন শীর্ষ কর্তারা বিএসএফ এর। সিজার, তুমি সঙ্গে থাকো। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, একটা বিষয় আপনার কাছে অবশ্যই জানতে চাইবো, ভারতবর্ষ এমন একটা দেশ, ভারত এমন একটা দেশ যারা কিন্তু জঙ্গি কার্যকলাপকে কোনোভাবে সমর্থন করে না, সেটাকে উস্কানি দেয় না, কিন্তু দেখুন পাশে যে দেশগুলো রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তারা কিন্তু জঙ্গি সন্ত্রাসকে সবসময় মদত দিয়ে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে না হয় যারা ঢুকেছিল তারা বেরিয়ে গেল, তার কারণ বিএসএফ এ তারা খেয়ে তারা পালিয়ে গেল, কিন্তু অরক্ষিত জায়গা এখনো অনেকগুলো রয়ে গেছে। তার কারণ ভারতের সঙ্গে বাংলাদেশ অনেকটা দীর্ঘ পথ, দীর্ঘ বর্ডার শেয়ার করে। আগামী দিনে তাহলে তো এইভাবে যদি ইউনূস প্রশাসন মদত দিতে থাকে, আরো বড় কোনো থ্রেট হতে পারে, আরো বড় জঙ্গি অনুপ্রবেশ করতে পারে। আপনি একদম ঠিক বলেছেন। তবে এটা বলার সঙ্গে আমি সব দর্শককে, আপনার দর্শকদের, আমাদের দর্শকদের বলতে চাই যে এটা এত ভয়ের এই সময় এখন নেই। তবে যখন কোনো একটা ছোট ছেলে খুব বেশি চেঁচামেচি করে, তার মা আর বাবা তাকে একবার থাবড়ানি দিয়ে শাট আপ কল দেয়, মানে তাকে থামতে বলা হয়।
যেটা আপনার আগের বক্তারাও বলছিলেন, এক সময় এই বাংলাদেশকে যেমন পাকিস্তানকে আমরা বিভিন্ন ভাবে ওটা একটা অন্যরকম সিনড্রোমে চলে। আমরা বালাকোট উড়ির পর আমরা বালাকোট এবং বিভিন্ন ভাবে আরো কিছু অপারেশন হয়েছে যেটা আমি নিশ্চয়ই ক্যামেরার সামনে বলবো না, তাদের এই খাবড়ানি দেওয়া হয়েছে, শাট আপ দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশকে যে যারা অনেক বাজে চিল্লামিল্লি করছে তাকে এক সময় এসে গেছে, তাকে আমি বলছি না গুলি চালাবা দরকার, আমি বলছি না তাদের প্রাণ নেওয়া দরকার, একটা বর্ডার স্ক্রিমিনেট বাড়িয়ে দেওয়ার দরকার, কিন্তু নিশ্চিতভাবে তাকে ডিপ্লোমাসির ওয়েতে বাণিজ্যিক ভাবে তাকে কোথাও না কোথাও একটা সংবাদ দেওয়া দরকার যে তুমি সংযমে থাকো, তোমার এমন এত শক্তি বেড়ে যায়নি, তুমি ভারতের দিকে উঠে তাকিয়ে দেখার মতন তোমার ক্ষমতা নেই। এর সঙ্গে আমি আর একটা কথা প্রত্যেক দর্শককে বলতে চাই, আমরা যদি মনে করি যে আমেরিকা ইউনাইটেড স্টেটস যে 20 তারিখের পরই ভারতবর্ষের পাশে বসে ভারতবর্ষকে একটা বিরাট ভাবে সাপোর্ট করবে, এইটা থেকেও এই ভাবনা চিন্তা আমরা বিরত থাকা দরকার। কারণ একটা খবর আমি আপনাদের বলছি, বেগম খালেদা জিয়া এখন নিশ্চয়ই সবাই জানে যে লন্ডনে গেছে চিকিৎসার জন্য, কিন্তু তার থেকে বড় খবর হচ্ছে তার পুত্র সন্তানকে, তার ছেলেকে, যে এখন অ্যাক্টিং চেয়ারম্যান অফ বিএনপি, তাকে 6 তারিখ কিন্তু এই ট্রাম্পই সকালে ব্রেকফাস্টের জন্য ইউনাইটেড স্টেটসে ডেকেছে, এবং কি কথা হবে আমরা জানি না, তবে ডেকেছে। এটা কোন দিকে ঘুরবে, দেখা যাক কোন দিকে জল গড়ায় 20 তারিখের পর, অবশ্যই নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ, সময় একদম সীমিত। কর্নেল চৌধুরী অসংখ্য ধন্যবাদ, সুব্রতোষ তোমাকেও ধন্যবাদ, সিজার তোমাকেও ধন্যবাদ। ফিরছে একটা ছোট্ট ব্রেকের পর।